সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড, জল, আর পাতার মধ্যে থাকে হচ্ছে ক্লোরোফিল, CHL, ক্লোরোফিল। এই চারটে মিলে তৈরি হয় খাদ্য। জীবদেহে কতটা পার্সেন্ট জল থাকে? তোমার যতটা ওয়েট তার 60 to 80% জলই প্রেজেন্ট। এর ভেতরে এরকম তরল একটা অর্ধতরল পদার্থ যেটাকে আমরা বলি সাইটোপ্লাজম, আর এই সাইটোপ্লাজম নিউক্লিয়াসকে একত্রে আমরা বলি প্রোটোপ্লাজম। আর এই ক্লাসটা দেখার পর প্রত্যেকের কিন্তু এই চ্যাপ্টার রিলেটেড কোনো রকম কোনো সমস্যা থাকবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SOE বাংলা। তোমাদের ক্লাস 9-এর আরও একটা ক্লাস দিয়ে আমি চলে এসেছি। তোমাদের আজকে যে ক্লাসটা কমপ্লিট হবে সেটা হচ্ছে জীবন গঠনের স্তর। এই যে চ্যাপ্টারটা রয়েছে তার মধ্যে প্রথম টপিক জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার আর খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু প্রচুর ইনফরমেশন তোমাদের জানতে হবে, আর এই ইনফরমেশন থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচুর নাম্বার আসে। তাই এই চ্যাপ্টারটা তো খুব মন দিয়ে প্রত্যেকে করতে হবে। আর এই ক্লাসটা দেখার পর প্রত্যেকের কিন্তু এই চ্যাপ্টার রিলেটেড কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো শুরু করা যাক ক্লাসটা। আর অবশ্যই সবাইকে বলবো তোমাদের কিন্তু ইউটিউবে রুটিন ওয়াইজ কিন্তু প্রত্যেকটা ক্লাস আসছে। এখানে তোমরা রুটিনটা দেখতে পারো। দেখো, এটা হচ্ছে তোমাদের ক্লাস রুটিন, যেখানে কি বলা হয়েছে, সোমবার করে তোমাদের লাইফ সায়েন্স ক্লাস আসছে প্রতি সোমবার করে, যেখানে আমি ক্লাস করাচ্ছি তোমাদের। তারপরে বুধবার করে তোমাদের ম্যাথ ক্লাস আসছে, যেটা আমিনুর স্যার করাচ্ছেন, এবং শুক্রবার করে কিন্তু ফিজিক্যাল সায়েন্স ক্লাস আসছে, সেটাও কিন্তু আমিনুর স্যার করাচ্ছেন। তো তোমাদের সায়েন্স গ্রুপের এই 3টে সাবজেক্ট কিন্তু প্রপার এই রুটিন ওয়াইজ তোমাদের প্রতিদিন ক্লাস হয়। প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী পরপর প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে কমপ্লিটলি ফ্রিতে ধরে পড়ানো হচ্ছে। তো তোমাদেরকে বলবো যারা যারা তোমরা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ ফ্রিতে এরকম কন্টেন্ট তোমরা কিন্তু কোথাও পাবে না। SOE বাংলাতে যে কন্টেন্ট প্রোভাইড করা হয় সেটা কিন্তু তোমরা কোথাও পাবে না। তাই অবশ্যই এই ক্লাসগুলোকে খুব মন দিয়ে দেখবে, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, ক্লাস নোট ডাউনলোড করার জন্য তোমরা কি করবে, আমরা এইখানে যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসের PPT বা PDFগুলো পাওয়ার জন্য তোমাদের যেতে হবে SOE বাংলা অ্যাপ। SOE বাংলা অ্যাপ ডাউনলোড করবে এবং সেখানে গিয়ে এটা দেখো ফার্স্টের হোম পেজ, এই হোম পেজের সাইডে যে 3 ডটস রয়েছে, এখানে এই যে ফ্রি কন্টেন্ট রয়েছে, ফ্রি কন্টেন্টে ক্লিক করলে তোমরা এই পেজটা দেখতে পাবে, যেখানে দেখো বিভিন্ন ক্লাস নোটগুলো প্রোভাইডেড আছে। তো এই ক্লাস নোটের মধ্যে তোমরা এই যে লক্ষ্য 2026, ঠিক আছে, এইখানে যদি ক্লিক করো তাহলে কি ক্লাস 11, 12 এখানে রয়েছে। আচ্ছা, এইভাবে তোমরা এখানে প্রত্যেকটা এই যে মাধ্যমিক সাজেশন রয়েছে, এখানে বিভিন্ন ক্লাসের এই যে ক্লাস 9, 10 যেখানে ক্লিক করবে সেখানকার কিন্তু তোমরা ক্লাস নোট পেয়ে যাবে। এখানে যেহেতু 11, 12-এরটা দেখানো আছে তাই আমি এটা আর বলছি না। তোমরা এই জায়গাটায় যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমার এখানে ক্লাস 9 আর ক্লাস 10 দেখাবে। সেখান থেকে তুমি 9-এ যেই ক্লিক করবে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ, এই 3টে সাবজেক্ট কিন্তু চলে আসবে, যেখান থেকে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আজকে আমরা শুরু করি জীবন সংগঠনের স্তর, অর্থাৎ জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য। ফার্স্টেই চলে আসবো এই যে আমরা বলছি জৈব অণু। জৈব কথার অর্থ কি? জৈব অণুকে আমরা ইংলিশে বলি, দেখো, জৈব অণু, যাকে ইংলিশে কি বলা হবে? বায়োমলিকিউল। তো জৈব বা বায়ো কথার অর্থ হচ্ছে যার মধ্যে জীবন আছে, অর্থাৎ লিভিং অর্গানিজম। তাহলে জীবন কাদের মধ্যে থাকে? আমরা এর আগেই পড়ে এলাম না, জীবন তার মধ্যেই থাকবে যার মধ্যে কোষ আছে। কোষ ছাড়া কোনো জীবন বা কোনো লিভিং অর্গানিজম পসিবল না। তাহলে যাদের মধ্যে কোষ আছে তারাই হচ্ছে জীবন বা লিভিং অর্গানিজম। আর মলিকিউল মানে অণু বোঝাচ্ছে, কোনো পদার্থের অণু, খুব ক্ষুদ্র অংশটাকে বলা হয় অণু। তাহলে যে কোনো জীবন গঠন হচ্ছে কোষ নিয়ে। তাহলে কোষ কি নিয়ে গঠিত হচ্ছে? কোষের উপাদানগুলো কি কি? তাহলে কোষের মধ্যে যে যে মলিকিউলসগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে আমরা কি বলবো? জৈব অণু বা বায়োমলিকিউলস। অর্থাৎ আমাদের বডি কি নিয়ে তৈরি? একাধিক সেল নিয়ে তৈরি। তাহলে সেল হচ্ছে আমাদের জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। তাহলে একটা সেলকে যদি আমরা ভাঙি, সেলের মধ্যে কি কি অণু পাবো? অনেক ধরনের অণু পাবো, আর সেই অণুগুলো সম্পর্কেই কিন্তু আজকে আমরা পড়তে চলেছি। অর্থাৎ একটা কোষ, এটা ধরো একটা কোষ, এই কোষের মধ্যে আমরা দেখব বিভিন্ন ধরনের জৈব অণু। এবার সেটা কি হতে পারে?
প্রোটিন হতে পারে। প্রোটিন নাম তো শুনেছি ম্যাম আমরা, প্রোটিন খাবারের মধ্যে থাকে, প্রোটিন আমাদের মধ্যেও থাকে। আমরা প্রোটিন জাতীয় খাদ্য কোথা থেকে পাই? মাছ, মাংস এসব থেকে তো। তা আমাদের বডিটাও কি মাংস, তো সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তো যে কোনো জীবদেহের যে কোষের প্রধান একটা উপাদান হচ্ছে প্রোটিন। এরকমই আরও একটা যদি বলি কার্বোহাইড্রেট, তারপরে আর কি পেতে পারি? ফ্যাট পেতে পারি, আর কি পেতে পারি? কোলেস্টেরল পেতে পারি, আর কি পাবো? নিউক্লিক অ্যাসিড পাবো, তো এই যে এই জিনিসগুলো আমি লিখলাম, এগুলো কি? এগুলো অ্যাকচুয়ালি বায়োমলিকিউল বা জৈব অণু। তাহলে এদের গঠন কিভাবে হয়, এরা কিভাবে তৈরি হচ্ছে, এগুলো আমরা দেখব। এদের বৈশিষ্ট্য কি, কিভাবেই বা আমাদের কোষে থেকে কি কাজ করছে, এই সমস্ত কিছু কিন্তু আজকের এই চ্যাপ্টারে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে কিন্তু এইগুলোই প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো চলো ভালো করে বুঝে নাও, কনসেপ্ট রেডি থাকলে তোমাদের কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। তো প্রথমেই চলে আসি অজৈব উপাদান। ভালো করে বুঝবে, আমরা এই যে বায়োমলিকিউলস, এই বায়োমলিকিউলসকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অজৈব উপাদান, আর একটা হচ্ছে জৈব উপাদান। অজৈব মানে কি? যেগুলো এখনো কোনো লাইফ ফর্ম করেনি, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে তার বিভিন্ন মানে অন্য কিছুর সাথে জড়িত হয়ে বা মিশে সে কিন্তু বায়োমলিকিউল গঠন করবে। তাহলে কি করছে এখানে? অজৈব উপাদান মানে যেগুলো জীবের উপাদান না, সেগুলো প্রাকৃতিক পরিবেশেও কিন্তু নর্মালি পাওয়া যায়, সেগুলোকে বলছি আমরা অজৈব উপাদান। তাহলে অজৈব উপাদানের মধ্যে কি কি পড়ছে? জল পড়ছে, আর কি পড়ছে? অ্যাসিড পড়ছে। এগুলো দেখো প্রাকৃতিক পরিবেশেও কিন্তু আমরা পেয়ে থাকি, এগুলো যে শুধুমাত্র জীবদেহেই পাওয়া যায় তা কিন্তু না। অ্যাসিড পাওয়া যাচ্ছে, অ্যাসিডের বিভিন্ন ভাগ থাকে। আর কি পাওয়া যাচ্ছে? ক্ষার পাওয়া যাচ্ছে। আমরা সাবান যে এগুলো ইউজ করি, সাবান, ডিটারজেন্ট, সেগুলোর মধ্যে ক্ষার পাওয়া যায় প্রচুর পরিমাণে, এগুলো আমাদের জীবদেহেও থাকে, ঠিক আছে, ক্ষার পাওয়া যায়। আর কি আছে? লবণ, লবণ তোমরা খেয়ে থাকো। আর হচ্ছে কিছু গ্যাস। তাহলে এই যে কটা জিনিস আমরা বললাম, এই জিনিসগুলো হচ্ছে কি? এই জিনিসগুলো হচ্ছে অজৈব উপাদান। তাহলে এই অজৈব উপাদানগুলো সম্পর্কে আমরা একটু স্টাডি করে নিই। এখানে দেখো, জল আমরা কাকে বলছি? ম্যাম আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, জলকে জীবন বলা হয়। জলের আর এক নাম জীবন। কারণ যে কোনো জীবদেহ বা যে কোনো কোষ গঠন হতে গেলে তার মধ্যে ম্যাক্সিমাম পরিমাণ জল কিন্তু প্রয়োজন। আমরা পরিবেশে মুক্ত অবস্থাতেও জল পাই, আমাদের কোষের মধ্যেও কিন্তু জল প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে? তাহলে জীবদেহের একটা অপরিহার্য উপাদান হচ্ছে কি? জল। তাহলে জীবদেহে কতটা পার্সেন্ট জল থাকে? তোমার যতটা ওয়েট তার 60 to 80% জলই প্রেজেন্ট, মানে ম্যাক্সিমাম যেটা ওয়েট হয় সেটা আমাদের জলের ওয়েট, ঠিক আছে? তো এতটা পরিমাণ জল কিন্তু একটা জীবদেহে উপস্থিত থাকে। জীবদেহে জলের কি কি ভূমিকা রয়েছে? জীবকোষের প্রধান দ্রাবক আমরা কাকে বলি? যার মধ্যে যে কোনো কঠিন পদার্থ গুলে যেতে পারে। তো আমাদের কোষের মধ্যে কি থাকে? প্রোটোপ্লাজম থাকে। আমরা কোষের গঠন পড়েছি তো, কোষের গঠনে কি পড়েছি? কোষের ভেতরে এরকম তরল একটা অর্ধতরল পদার্থ যেটাকে আমরা বলি সাইটোপ্লাজম, আর এই সাইটোপ্লাজম নিউক্লিয়াসকে একত্রে আমরা বলি প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম অর্থাৎ এই যে এর পুরো ধাত্র বা দ্রাবকটা কোনটা? দ্রাবক জল। জলের মধ্যে বাকি জিনিসগুলো রয়েছে মিশে, তাই না? তাহলে প্রোটোপ্লাজমের দ্রাবক হিসেবে কাজ করছে কে? জল। এই যে কোষের প্রোটোপ্লাজমের সজীবতা বজায় রাখে, জল থাকলে তবেই কিন্তু সবকটা সজীব থাকবে। তুমি একটা গাছের পাতা যদি শুকনো অবস্থায় ফেলে রাখো, আর একটা পাতা যদি জলের মধ্যে ফেলে রাখো, পরের দিন রেজাল্ট দেখবে যে জলের মধ্যে থাকা পাতাটা একদম সজীব রয়েছে। কেন? জল পেয়েছে, প্রত্যেকটা প্রোটোপ্লাজমে কিন্তু জলগুলো ঢুকেছে। কিন্তু যে পাতাটাকে তুমি শুকনো রেখে দিয়েছিলে তার কিন্তু কি হবে? বাষ্পমোচন হবে, সূর্যের তাপে বা আলোর তাপে সেখান থেকে জল এক্সেস বেরিয়ে যাবে, তাহলে কি হবে? পাতাটা শুকিয়ে যাবে জল বেরিয়ে গেলে। এই কারণে জল হচ্ছে প্রোটোপ্লাজমের সজীবতা বজায় রাখে। আরেকটা যদি দেখি আমরা, সালোক সংশ্লেষের প্রধান উপাদান। উদ্ভিদ যে সালোক সংশ্লেষ পড়ে, আমরা এর পরের চ্যাপ্টারেই পড়বো, তোমাদের এই সিলেবাসেই আছে। সালোক সংশ্লেষ মানে যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে। এবার উদ্ভিদ কি করে খাদ্য তৈরি করে? সূর্যের আলো নেয়, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, আর কি করছে? মাটি থেকে উদ্ভিদের মূল জল শোষণ করে, ঠিক আছে? তাহলে উদ্ভিদের মূল কি কি শোষণ করছে?
এই ধরো একটা উদ্ভিদ, তাহলে এই উদ্ভিদটা কি করবে, মাটি থেকে জল শোষণ করবে, মাটি থেকে নিচ্ছে জল, যেটাকে আমরা H2O, জলের সংকেত কি H2O, এই দ্বারা প্রকাশ করি। তো এখান থেকে জল নিচ্ছে, বাতাস থেকে কি নাই, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নাই, আর ওদিকে কি নিচ্ছে, ওদিকে সূর্যের আলো নিচ্ছে। তাহলে সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড, জল, আর পাতার মধ্যে থাকে হচ্ছে ক্লোরোফিল, CHL, ক্লোরোফিল, এই চারটে মিলে তৈরি হয় খাদ্য, যেটাকে আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া বলি। আরও ডিটেলে আমরা পড়বো যখন সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা পড়বো। তাহলে সালোক সংশ্লেষের প্রধান উপাদান, দেখো খাবারটা তৈরিই হতো না যদি এই জলটা না থাকতো, তাহলে জল ছাড়া কিন্তু সালোক সংশ্লেষও সম্ভব নয়। তাহলে বোঝা গেল জল কতটা গুরুত্বপূর্ণ এবং জলের কি কি ভূমিকা রয়েছে। নেক্সট আমরা দেখে নেব অ্যাসিড। অ্যাসিড কাকে বলা হয়? অ্যাসিড শুনলেই আমরা ভয় পাই যে অ্যাসিডে হাত পা পুড়ে যেতে পারে, যা খুশি হতে পারে। তো অ্যাসিড জিনিসটা কি, এখানে বলছে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত, হাইড্রোজেন পরমাণু সমন্বিত যৌগ যা জলীয় দ্রবণে বিয়োজিত হয়। মানে অ্যাসিডকে জলের মধ্যে যদি আমরা দিই তাহলে কি হবে, ওটা বিয়োজিত হবে, মানে অ্যাসিডের যে মলিকিউল সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে একটা ধনাত্মক আধান আর আরেকটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এবং যার হাইড্রোজেন পরমাণু সম্পূর্ণ বা আংশিকভাবে ধাতুর মতন আচরণ করে যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হয় এবং বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে। তাহলে একটা অ্যাসিডের নাম যদি আমি বলি, একটা অ্যাসিডের নাম H2SO4, এটার নাম কি, এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আর একটা অ্যাসিডের যদি নাম বলি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমাদের পাকস্থলী রয়েছে না, যেখানে আমাদের খাবার গিয়ে জমা হয়, যেটাকে আমরা পেট বা স্টামাক বলি, স্টামাকে খাবার যাচ্ছে, তো বাইরের যে কোনো খাবারকে প্রথমে জীবাণুমুক্ত করার জন্য কি হয়, আমাদের পাকস্থলীর সাইড থেকে HCl, এই অ্যাসিডটা খরিত হয়। এই HCl এর মধ্যে যদি জল দেওয়া হয় তাহলে কি হবে, এর মধ্যে যদি জল দেওয়া হয়, মানে জলের মধ্যে এটা কি করবে, এটা আয়নিত হয়ে যাবে। HCl কি করবে, H+ আর Cl- আয়ন, মানে একটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করলো যেটা পজিটিভ বা ধনাত্মক, আর একটা ক্লোরিন যেটা নেগেটিভ আধান তৈরি করলো। তো দুটো মলিকিউলে যে HCl, একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন, এই দুটো মলিকিউল ছিল একসাথে, সেই দুটো ভেঙে গেল জলের মধ্যে, দিয়ে আলাদা আলাদা পৃথক। তোমরা তো এখনো ইলেকট্রন সম্পর্কে জানো না, যে কোনো পদার্থ বা যে কোনো অণুপরমাণু, এগুলো কি, এর মধ্যে প্রচুর ইলেকট্রন রয়েছে, মানে এক একটা অণু কিন্তু একাধিক পরমাণু নিয়ে তৈরি। তো এই পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন। তো এবার এই পজিটিভ কথার অর্থ হচ্ছে একটা ইলেকট্রন কম, পজিটিভ মানে আমরা সবসময় ভাবি পজিটিভ মানে বেশি, না, এর মধ্যে একটা ইলেকট্রন কম, এ কি করে, এর মধ্যে একটা ইলেকট্রন বেশি দিয়ে দেয়, যার মাইনাস, যার মাথায় মাইনাস থাকে তাকে বলে, তার মধ্যে একটা ইলেকট্রন বেশি দিয়ে দেয়। তো এই অবস্থায় কিন্তু অ্যাসিডটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। তাহলে এই অ্যাসিডের আমাদের জীবদেহে কি কি ভূমিকা রয়েছে, দেখো অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো আগে জেনে নিই। অ্যাসিড ভিনেগারের মতন অম্ল স্বাদযুক্ত হয়, একটু টক স্বাদযুক্ত হয়। তারপরে নীল রঙের লিটমাসকে এটা লাল রঙে পরিণত করে। লিটমাস পেপার পাওয়া যায়, এক ধরনের এরকম পেপার, এটা ধরো একটা লিটমাস পেপার, ঠিক আছে। এই লিটমাস পেপারকে যদি আমরা অ্যাসিডে ডিপ করি, ধরো এখানে একটা বিকার রয়েছে, এই বিকারের মধ্যে কি রয়েছে, বিকারের মধ্যে ধরো অ্যাসিড রয়েছে, এটা অ্যাসিড। তো আমি এই লিটমাস পেপারটাকে কি করলাম, এখানে দিলাম, এই লিটমাস পেপারটাকে এখানে দিলাম। তাহলে এই লিটমাসটা, নীল রঙের লিটমাস ছিল, অ্যাসিডে ভেজানোর পর কি হয়ে যাবে, অ্যাসিডে ভেজানোর পর এটা লাল হয়ে যাবে। তো অ্যাসিডে ভেজানোর পর এটা কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। আর যদি লাল হয়ে যায় তাহলে আমরা চিনে যাব যে দ্রবণে আমরা ডিপ করেছি সেটা কি, সেটা অ্যাসিড। বোঝা গেল? যদি এটা জলে ডিপ করতাম আমরা লিটমাস পেপারকে, ঠিক আছে, তাহলে কি হতো, জলে ডিপ করলে লিটমাস পেপারকে কোনো কালার চেঞ্জ হতো না, ঠিক আছে, অ্যাসিডে ডিপ করলে লাল হয়ে যায়।
অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। মানে তুমি সাবান জল বা ডিটারজেন্ট, ওটা ক্ষার, তো ওর মধ্যে যদি অ্যাসিড মিশিয়ে দাও তাহলে কি হবে, ওর মধ্যে লবণ আর জল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, মানে প্রশমিত হয়ে যাবে জিনিসটা। নেক্সট দেখে নিই, অ্যাসিড কয় প্রকার। তো উৎসের ভিত্তিতে যদি বলি অ্যাসিড দু প্রকার, একটা খনিজ অ্যাসিড আর একটা হচ্ছে জৈব অ্যাসিড। খনিজ অ্যাসিড কাকে বলবো ম্যাম? খনিজ অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিড খনিজ পদার্থ থেকে উৎপন্ন হয়। মানে খনিজ পদার্থ কোথায় পাই আমরা? মাটির তলা থেকে পাই। তো মাটির তলা থেকে যে সমস্ত খনিজ পদার্থ পাচ্ছি তাদের থেকে যদি অ্যাসিডকরণ করা হয় তাহলে সেগুলোকে বলা হচ্ছে খনিজ অ্যাসিড। যেমন HCl, H2SO4 এগুলো হচ্ছে সব খনিজ পদার্থ থেকে পাওয়া যায়। আর একটা যদি বলি, যে সকল অ্যাসিড জৈব পদার্থ থেকে তৈরি হয়, জৈব পদার্থ মানে যে কোনো জীবদেহের অংশ থেকে পাওয়া যায়, তাহলে সেগুলোকে বলা হচ্ছে কি জৈব অ্যাসিড। যেমন ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এগুলো আমাদের বডি থেকে পাওয়া যাবে, আমাদের কোষ থেকে পাওয়া যাবে। ঠিক আছে, তো এগুলোকে বলা হচ্ছে জৈব অ্যাসিড। এটা গেল উৎসের ভিত্তিতে, যে কোথার থেকে অ্যাসিডটা পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা হলো। আর যদি আমি তীব্রতার ভিত্তিতে বলি, তীব্রতা মানে কোন অ্যাসিড কতটা তীব্র, মানে সেই অ্যাসিডে কতটা ক্ষতি হতে পারে। ধরো বেশ কিছু অ্যাসিড আছে যেগুলো আমাদের গা হাত পায়ে লাগলে খুব একটা হয় না, হালকা ফোসকা পড়ে গেল বা কিছু, কিন্তু কিছু কিছু অ্যাসিড আছে আমাদের ওই জায়গাটা পুরো পুড়ে যাবে এবং সেই জায়গাটা পুরো একদম ডিস্ট্রয় হয়ে যাবে, মানে স্কিনটা পচে যাবে, এরকম একটা হয়ে যেতে পারে। তো তীব্রতার ভিত্তিতে অ্যাসিড দু প্রকার, একটা তীব্র অ্যাসিড, একটা মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিডের নাম কি হয়ে যাচ্ছে? কার্বনিক অ্যাসিড। আর তীব্র অ্যাসিডের এক্সাম্পল হয়ে যাচ্ছে H2SO4। ঠিক আছে, তো H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটা কিন্তু এক প্রকার তীব্র অ্যাসিড। তো এর এক্সাম্পলটা শুধুমাত্র মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে অ্যাসিডের কি কি কাজ আছে আমাদের জীবদেহে দেখে নাও। অ্যাসিডের ভূমিকা কি? আমাদের রক্তের মধ্যে থাকা যে পিএইচ, রক্তের পিএইচ প্রায় 7 পয়েন্ট সামথিং হয়ে থাকে, মানে রক্ত সামান্য ক্ষারীয়। তো এই রক্তটাকে তার নিজস্ব পিএইচ বজায় রাখতে অ্যাসিড সাহায্য করে। মানে আমাদের বডিতে যদি ক্ষারের পরিমাণ বেড়ে যায় তাহলে কি করবে, অ্যাসিড বেশি ক্ষরিত হয়ে সেইটাকে নিউট্রাল করে দেবে, মানে লবণ জল তৈরি করে দেবে, তাহলে আমাদের রক্তের পিএইচ মেনটেন হবে। তো এভাবে কিন্তু রক্তের পিএইচ মেনটেন করে। এই যে ক্ষারের সাথে বিক্রিয়ায় কি তৈরি করছে, লবণ আর জল উৎপন্ন করে, এইভাবে প্রশমিত করে। আর আমাদের পেশিকে অক্সিজেনের যোগান দিতে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়া, আমাদের কোষের মধ্যে যেটাকে আমরা শক্তিঘর বলে থাকি, সেই মাইটোকন্ড্রিয়াকে কে শক্তি দেয়? বিভিন্ন ধরনের অ্যাসিড, যেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড আমাদের বডিতে থাকে, কখন তৈরি হয় বলো তো? আমাদের পেশিতে গ্লাইকোজেন বলে একটা বস্তু থাকে, তো এই তুমি যদি কোনো কঠিন কাজ করো বা খুব দৌড়দৌড়ি করছো, ব্যায়াম করছো, বা ধরো সব থেকে ভালো বোঝা যায় অনেকক্ষণ ধরে সিঁড়ি দিয়ে উঠছো, প্রায় 3-4টে ফ্লোর সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছ, কি হবে? আর পারা যাবে না, তাই তো? পায়ের পেশিগুলো একেবারেই দুর্বল হয়ে যাবে। তখন কি হয়, যখন অত্যাধিক পরিশ্রম হয় কোনো পেশির মধ্যে, তখন পেশির মধ্যে থাকা যে গ্লাইকোজেন বলে একটা বস্তু থাকে, সেটা পরিবর্তিত হয়ে যায় কিসে? ল্যাকটিক অ্যাসিডে। মানে অ্যাসিড তৈরি হয়ে যায় আমাদের মাংসপেশিগুলোর মধ্যে। আর এই অ্যাসিড কি করে? অ্যাসিড সেই জায়গাটায় তীব্র যন্ত্রণা অনুভূত হয়। দেখবা অনেকক্ষণ ধরে সিঁড়িতে উঠে যাচ্ছে, খুব যন্ত্রণা করবে, কারণ সেই জায়গায় ল্যাকটিক অ্যাসিড চলে গেছে। যদি টেস্ট করতে চাও, নিজেদের হাতটাকে এইভাবে বেশ খানিকক্ষণ 5 মিনিট ধরে রাখতে পারো, দেখবে এই জায়গাটা যন্ত্রণা করছে, কেন? এখানে ল্যাকটিক অ্যাসিড জমে যাবে। তো এই ল্যাকটিক অ্যাসিড কিভাবে দূরীভূত হয়? আবার বেশ কিছুক্ষণ রেস্ট নিলে বা সেই পেশিটাকে রিল্যাক্স অবস্থায় রাখলে আবার কিন্তু ল্যাকটিক অ্যাসিড পুনরায় গ্লাইকোজেন রূপান্তরিত হয়। তো এই ল্যাকটিক অ্যাসিড কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়াকে শক্তি যোগাতে সাহায্য করে। বোঝা গেল? তাহলে এগুলো গেল আমাদের অ্যাসিডের কাজ। নেক্সট চলে আসছে ক্ষার। ক্ষার কি? জলে দ্রবীভূত যাবতীয় ধাতব মূলকের অক্সাইড ও হাইড্রোক্সাইডকে বলা হয় ক্ষার। মানে এই ক্ষার কিরম ধরনের হয়? পিচ্ছিল প্রকৃতির হয়। আমরা সাবান, ডিটারজেন্ট এগুলো ইউজ করেছি, কেমন হয়? খুব পিচ্ছিল টাইপের হয়। তো সাবান স্লিপ কেটে যায়, ডিটারজেন্ট কি হয়? প্রচণ্ড ফেনা হয়, আর কি খুব স্লিপারি হয়। এটি তড়িৎ পরিবহনে সক্ষম। দেখবে সাবান জল মেখে কারেন্টের তার ধরবে, ধরো আমাদের বডি এমনিই পরিবহন করে, তড়িৎ পরিবহন করে, তো জলের মধ্যে দিয়ে কিন্তু বা ক্ষারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হতে পারে। আর এটা কি করে? লাল লিটমাসকে নীল করে, মানে এটা আবার উল্টো। অ্যাসিডে আমরা কি দেখেছিলাম? নীল লিটমাসকে লাল করে। আর এখানে ধরো তুমি সাবান জল রেখেছো, সাবান জলের মধ্যে যদি লিটমাস পেপারকে ডিপ করো তাহলে কি হবে? তাহলে এটা নীল হয়ে যাবে, নীল হয়ে যাবে। তো ক্ষারের মধ্যে লাল লিটমাস কি হয়ে যায়? নীল হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা,
ক্ষার কয় প্রকার? ক্ষারকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি তীব্রতার ভিত্তিতে, একটা হচ্ছে মৃদু ক্ষার, একটা হচ্ছে তীব্র ক্ষার। মৃদু ক্ষার কি? যে সকল ক্ষার স্বল্প মাত্রায় আয়নিত হয়, মানে এই দেখো NH4OH আছে, NH4OH এটা একটা ক্ষার, এটা যদি ভাঙে তাহলে কি হবে? 4NH প্লাস OH মাইনাস। এই যে আয়নে ভাঙছে, তো এর খুব কম পরিমাণ, ধরো এখানে 10টা অণু রয়েছে, 10 অণু NH4OH রয়েছে, তাহলে 10টার মধ্যে ধরো 2-3টে ভাঙবে আর বাকিগুলো কিন্তু ওই রকম অবস্থাতেই থাকবে, তাহলে বেশি মাত্রায় কিন্তু এটা আয়নিত হলো না। কিন্তু আমরা যদি তীব্র ক্ষারকে দেখি, NaOH কে যদি দেখি, 10টা NaOH থাকলে 9টাই কি হয়ে যাবে? Na প্লাস OH মাইনাস, এটা তৈরি হয়ে যাবে। তো ক্ষার যখনই ভাঙে, ক্ষারের যখন বিশ্লেষণ হয়, তখন সবসময় এই OH মাইনাস এই আয়নটা তৈরি হয়, যেটাকে আমরা কি বলি? হাইড্রক্সিল আয়ন। হাইড্রক্সিল আয়ন বলে থাকি। বোঝা গেল? আচ্ছা, এটা গেল ক্ষার। তাহলে ক্ষারের কি কি ভূমিকা রয়েছে? সেম, অ্যাসিড বৃদ্ধি পেলে ক্ষার কি করবে? ওকে প্রশমিত করবে। আবার ক্ষার বৃদ্ধি পেলে অ্যাসিড প্রশমিত করবে। তো এটাও আমাদের কিন্তু পিএইচ মেনটেনেই হেল্প করছে। ক্ষারীয় মাধ্যমে বেশ কিছু উৎসেচক আছে যেগুলো খুব ভালো কাজ করতে পারে আমাদের বডিতে। উৎসেচক কি জিনিস? উৎসেচক হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়াকে মেনটেন করতে সাহায্য করে, সেগুলোকে বলা হয় উৎসেচক। তো আমাদের বডিতে তো অনেক রকম বিক্রিয়া হয়, সেই বিক্রিয়াগুলোকে মেনটেন করে বেশ কিছু উৎসেচক। আর এই উৎসেচকের কাজ ভালো হবে কি খারাপ হবে সেটাও কিন্তু কোনো মাধ্যমের ওপর কাজ করে। যেমন ধরো এই যে ট্রিপসিন উৎসেচক, এ কখন ভালো কাজ করতে পারবে? যদি সেই মাধ্যমটা ক্ষারীয় প্রকৃতির হয়, মানে ক্ষারের মধ্যে থাকলে এ ভালো কাজ করতে পারবে। ঠিক আছে, নেক্সট লবণ। লবণ কাকে বলছি আমরা? লবণ আমরা রেগুলার খেয়ে থাকি। এই যে বললাম অ্যাসিড আর ক্ষার মিলিত হয়ে কি তৈরি করে দেয়? লবণ তৈরি করে দেয়। তাহলে যে কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, তাহলে অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন পরমাণু থাকে, দেখো অ্যাসিডকে যতবারই ভাঙছি আমরা H+ আয়ন, যেটাকে হাইড্রোজেন আয়ন বলছি, সেটা কিন্তু আমরা পাচ্ছি। আর ক্ষারকে যখনই ভাঙছি আমরা OH- আয়ন, মানে হাইড্রক্সিল আয়ন কিন্তু পাচ্ছি। তাহলে কোনো অ্যাসিড ভাঙলে যে হাইড্রোজেন পরমাণু পাওয়া যায়, কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপিত হলে যে যৌগটা তৈরি হয় তাকেই লবণ বলা হয়। তাহলে বলো, আমি যদি বলি NaOH, ঠিক আছে, NaOH কি? একটা ক্ষার। আর HCl এটা একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা ক্ষার একটা অ্যাসিড। এটা কি? ক্ষার। এটা হয়ে যাচ্ছে অ্যাসিড। তো এই দুটোর যদি বিক্রিয়া ঘটায় তাহলে কি তৈরি হবে? এখান থেকে যে H+ আয়ন তৈরি হবে আর OH- আয়ন তৈরি হবে। তো H আর OH এই দুটো বেরিয়ে এখানে কি হবে? H+ NaCl, এখানে সোডিয়াম আয়ন আর এদিকে ক্লোরিন আয়ন, NaCl যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, NaCl কি হয়ে গেল? যুক্ত হয়ে গেল, মানে এখানকার Na+ আর Cl-, এই যে Na+, Cl-, এই দুটো যুক্ত হয়ে কি তৈরি করলো? NaCl। এটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড, আর এটা কিন্তু একটা লবণ। এটা কি? লবণ। তাহলে এইভাবে কিন্তু লবণ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে লবণকে কতগুলো ভাগে ভাগ করা যায়? লবণকে সমিত বা প্রশম লবণ, মানে প্রশম মানে কি? যে NaCl, HCl থেকে যে লবণটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রশম লবণ, যে লবণটা আমরা খেয়ে থাকি অ্যাকচুয়ালি। তারপরে আম্লিক লবণ পাওয়া যেতে পারে, মানে খুব তীব্র অ্যাসিড যাকে ভেঙেছি সেখান থেকে এই যে H2SO4 থেকে NaHSO4, এই অ্যাসিডটা কিন্তু একটু আম্লিক প্রকৃতির হয়ে থাকে, মানে এর pH কম, 7-এর কম। আর ক্ষারীয় অ্যাসিড, ক্ষারীয় লবণও পাওয়া যেতে পারে, ক্ষারীয় লেড নাইট্রেট, যেখানে ক্ষারের পরিমাণ বেশি থাকবে সেটাকে বলা হয় ক্ষারীয় লবণ। তো এই তিনটের এক্সাম্পল মাথায় রাখবে। এবার আসি লবণের ভূমিকা। লবণের ভূমিকা কি? রক্তের সান্দ্রতা বজায় রাখে, অ্যাসিড বৃদ্ধি পেলে তাকে প্রশমিত করতে সাহায্য করে, পেশি সঞ্চালন, মানে আমাদের পেশি, এই যে আমরা নাড়াচাড়া করছি, হাঁটাচলা করছি, সেইটা করতে সাহায্য করে, আমাদের হৃদস্পন্দন, হার্টবিট, এই হার্টবিটকেও মেনটেন করতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, চলো তাহলে এগুলো কি পড়ছি আমরা? অজৈব উপাদান। লাস্ট অজৈব উপাদান হচ্ছে কোষে গ্যাসের ভূমিকা।
গ্যাস কি, আমরা গ্যাসীয় বিভিন্ন মলিকিউল দেখেছি, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন আমাদের পরিবেশে থাকে, তো বাতাসে এই ধরনের গ্যাসগুলো আমরা পেয়ে থাকি। তো এই গ্যাসগুলো আমাদের বডিতেও কিন্তু প্রেজেন্ট। আর আমাদের বডিতে এগুলো কি কাজ করছে? প্রোটোপ্লাজম, আমাদের কোষের প্রোটোপ্লাজম, তার প্রধান গ্যাসীয় উপাদান কি? নাইট্রোজেন। এটা মাথায় রাখতে হবে, সব থেকে বেশি পরিমাণে কি থাকে? নাইট্রোজেন। কেন নাইট্রোজেন থাকে? কারণ কোষ ম্যাক্সিমাম প্রোটিন নিয়ে তৈরি, আর প্রোটিন মাত্রই প্রোটিনের মধ্যে নাইট্রোজেন থাকে। কিভাবে থাকে এরপরে আমরা অ্যামাইনো অ্যাসিড পড়বো, তখন বুঝতে পারবে। সালোক সংশ্লেষে ব্যবহৃত গ্যাস, ওই যে বললাম কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে নেয়, নইলে উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারবে না। আর প্রধান শ্বাস গ্যাস, তুমি অক্সিজেন না নিয়ে বেঁচে থাকতে পারবে? কখনোই না। আমরা বাতাস থেকে অক্সিজেন শ্বাস গ্যাস হিসেবে নিচ্ছি, তাই তো, প্রশ্বাসের সাথে। তাহলে গ্যাসের এই ভূমিকাগুলো কিন্তু আমাদের বডিতে রয়েছে। এবার চলে আসে জৈব উপাদান। বিভিন্ন অজৈব যে উপাদানগুলো আমরা দেখলাম, সেই অজৈব উপাদানগুলো জুড়ে জুড়ে কি তৈরি করছে? জৈব উপাদান তৈরি করছে। তাহলে এই জৈব উপাদান যেগুলো শুধুমাত্র আমরা কোথায় দেখতে পাই? জীব দেহেই দেখতে পাই, সেগুলোকে বলা হচ্ছে জৈব উপাদান। তাহলে জৈব উপাদানের মধ্যে কি কি রয়েছে আমরা প্রথমেই চলে আসব। জৈব উপাদান, তার আগে আমরা ভাগ করে নিই যে জৈব অণুকে কতগুলো ভাগে ভাগ করা যায়। একটা ক্ষুদ্র অণুসমূহ, আর একটা হচ্ছে বৃহৎ অণুসমূহ। ক্ষুদ্র অণুসমূহ কোনগুলো? ক্ষুদ্র মানে যেগুলো হচ্ছে যাদের স্ট্রাকচার ছোট ছোট, যেগুলোকে আর ভাঙা যায় না, সেগুলোকে বলা হয় কি? ক্ষুদ্র জৈব অণু। আর বৃহৎ জৈব অণু কোনগুলো? বৃহৎ জৈব অণু হচ্ছে যেগুলোকে ভাঙা যায়, অনেকগুলো ক্ষুদ্র অণু জুড়ে জুড়ে বৃহৎ অণুসমূহ তৈরি হয়। মানে আমরা এখানে যে ক্ষুদ্র অণুসমূহ পড়বো, সরল শর্করা, তো একাধিক সরল শর্করা জুড়ে তৈরি হবে জটিল শর্করা। এখানে পড়ছি অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়ে তৈরি হবে প্রোটিন। এখানে রয়েছে ফ্যাটি অ্যাসিড, অনেকগুলো ফ্যাটি অ্যাসিড মিলে তৈরি হবে লিপিড বা ফ্যাট। আর নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড জুড়ে তৈরি হবে নিউক্লিক অ্যাসিড। তাহলে বোঝা গেল এদের এককই হচ্ছে ক্ষুদ্র অণুসমূহ। তাহলে ক্ষুদ্র অণুসমূহ কি কি রয়েছে? ফার্স্টেই রয়েছে সরল শর্করা। দেখে নাও, সরল শর্করা। সরল শর্করার যে নরমাল ফর্মুলা, কি কি থাকে সরল শর্করার মধ্যে? কার্বন থাকে, জল থাকে, ঠিক আছে, কার্বন থাকে আর জল থাকে। এই দুটো কি অনুপাতে থাকে? এই যে n মানে এখানে যে কোনো সংখ্যা হতে পারে, n মানে যে কোনো সংখ্যা হতে পারে। এবার এটা 1 হতে পারে, 2 হতে পারে, যা খুশি হতে পারে। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, গ্লুকোজ, আমরা গ্লুকোজ খাই না, গ্লুকন ডি। তাহলে এগুলো গ্লুকোজ কি? যেগুলো আমাদের শক্তি যোগাতে সাহায্য করে। আর এগুলো খুব সরল শর্করা, যেগুলো আমাদের শরীরে সহজে, মানে আমাদের কোষ সহজে এগুলোকে অ্যাবজর্ব করতে পারে, আর অ্যাবজর্ব করে সেখান থেকে শক্তি উৎপন্ন করতে পারে। কারণ আমাদের কোষ তো খুব ছোট ছোট, তাদেরকে এই যে আমরা ভাত খাবো, ভাত খেয়ে হজম হচ্ছে, মানে হজম হবে, হজম মানে কি? আমাদের ভাতের মধ্যে, ভাত একটা জটিল শর্করা, সেই জটিল শর্করা আমাদের পেটে গিয়ে ডাইজেস্ট হবে, মানে ছোট ছোট কণায় ভাগ হবে। ছোট ছোট কণায় ভাগ হওয়ার পর সেটা কি হচ্ছে? গ্লুকোজ মলিকিউলে পরিণত হচ্ছে। তারপর সেই গ্লুকোজগুলোকে আমাদের বডি বা আমাদের কোষ কি করছে? গ্রহণ করছে। কোষ তো খুব ছোট্ট, একটা কোষের মধ্যে ভাতের দানা ঢুকবে না, তাই না? তাহলে সেটাকে ভাঙতে হচ্ছে। তো আমরা ন্যাচারালি দেখবে অনেক অসুস্থ থাকলে বা ন্যাচারালি অনেকে এনার্জি তৈরি করার জন্য গ্লুকোজ বা গ্লুকন ডি এগুলো খেয়ে থাকে, যেগুলো কি সরল শর্করা, যেগুলো সহজে আমাদের বডির কোষগুলো কি করতে পারবে? গ্রহণ করতে সক্ষম হবে, ঠিক আছে? তাহলে এর গ্লুকোজের সংকেত কি? C6H12O6। মানে এই গ্লুকোজের মধ্যে 6টা কার্বন পরমাণু থাকে, 12টা হাইড্রোজেন থাকে, আর 6টা অক্সিজেন প্রেজেন্ট থাকে। এটাকে বলছি আমরা গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজ কি? গ্লুকোজ প্রধান খাদ্য হিসেবে কাজ করে, শক্তি উৎপন্ন করতে সাহায্য করে, আর আমাদের মধ্যে যে ডিএনএ আরএনএ রয়েছে অর্থাৎ নিউক্লিক অ্যাসিড, সেগুলো গঠনেও কিন্তু হেল্প করে। আচ্ছা, তাহলে সরল শর্করা গেল। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড কি? দেখো, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তোমার, এই অ্যামাইনো অ্যাসিড না জুড়ে জুড়ে অনেকগুলো প্রোটিন তৈরি হয়। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডকে যখন আমরা পরপর জুড়বো, কি তৈরি হবে? প্রোটিন, আর যেটা আমাদের কোষের খুবই গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে এর সাধারণ উপাদান কি? আর। আর মানে কি? আর মানে যে কোনো গ্রুপ হতে পারে কার্বন হাইড্রোজেন সমন্বিত। আর মানে একটা হাইড্রোকার্বন গ্রুপ, সেখানে কার্বন আর হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? কতগুলো করে সংখ্যায় সেটা ডিপেন্ড করছে কি ধরনের অ্যামাইনো অ্যাসিড। তোমাদের এতটা জানতে হবে না, জাস্ট ভেবে রাখো যে এখানে CH3 হতে পারে, C2H5 হতে পারে, এরকম যে কোনো গ্রুপ হতে পারে। তো আমি একটা জাস্ট মিথাইল গ্রুপ দেখালাম, হাইড্রোকার্বন গ্রুপ।
তারপরে এর সাথে কি থাকতে হবে, এইগুলো থাকতেই হবে। কার্বন হাইড্রোজেনের সাথে এই যে NH2 কে বলা হয় অ্যামাইনো গ্রুপ, কারণ অ্যামোনিয়ার সংকেত কি, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, এটাকে কি বলা হয়, অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া যখনই কারোর সাথে যুক্ত হবে এর থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, ঠিক আছে, কারণ নাইট্রোজেনের কটা হাত থাকে বলো তো, নাইট্রোজেনের 3টে হাত থাকে। 3টে হাত মানে এই যে নাইট্রোজেন, তার সবসময় কটা হাত থাকবে, 3টে হাত থাকবে, যার জন্য অ্যামোনিয়া যখন একা ছিল তখন এর 3টে হাতে 3টে হাইড্রোজেন ছিল, কিন্তু যখন অ্যামোনিয়া কারোর সাথে যুক্ত হবে তাহলে দুটো হাতে হাইড্রোজেনকে রাখবে, এক হাতের হাইড্রোজেনকে বলবে তুই চল যা, আমাকে অন্য কারোর সাথে যুক্ত হতে হবে। তখন কি এখানে ধরো সি এর সাথে যুক্ত হয়ে গেল, মানে ওই কার্বনটার সাথে যুক্ত হয়ে গেল, তাহলে এ কিন্তু নাইট্রোজেন সবসময় 3টে হাত থাকে, তাই জন্য অ্যামিনো গ্রুপ বা অ্যামোনিয়া যখন কারোর সাথে যুক্ত হচ্ছে সেটা NH2 হয়ে যায়। আর এর সাথেই রয়েছে আরেকটা গ্রুপ যেটাকে বলা হয় কার্বক্সিলিক গ্রুপ COOH। যে যৌগের মধ্যেই থাকুক না কেন সেটাকে অ্যাসিড বলা হয়, মানে অ্যাসিড মাত্রই তার মধ্যে এই গ্রুপটা প্রেজেন্ট থাকবেই, তাহলে এগুলো অ্যামাইনো অ্যাসিড, তাহলে এর মধ্যেও COOH মানে কার্বক্সিলিক গ্রুপ প্রেজেন্ট থাকবে। তাহলে যে সমস্ত যৌগের মধ্যে অ্যামিনো গ্রুপ আর কার্বক্সিলিক গ্রুপ, এটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ, এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ, অ্যামাইনো অ্যাসিড এই কারণে কিন্তু নাম হয়েছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এগুলো কি করে, প্রোটিনের প্রাথমিক উপাদান, প্রোটিন গঠনে সাহায্য করছে। উৎসেচক হরমোন, এগুলো সব প্রোটিন ধর্মী, তাই এদেরকেও গঠন করতে সাহায্য করে। নিওগ্লুকোজেনেসিস বলে একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া কি হয়, শর্করা ছাড়া অন্য কোনো জিনিস থেকে, যেগুলো শর্করা না, অশর্করা বস্তু, প্রোটিন, ফ্যাট, এগুলো তো শর্করা নয়, এগুলোর থেকে যখন গ্লুকোজ তৈরি হয়, মানে অন্য পদার্থ থেকে সরল শর্করা তৈরি হয়, সেই পদ্ধতিকে বলা হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। তাহলে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড থেকেও কিন্তু গ্লুকোজ তৈরি হতে পারে, ঠিক আছে, গ্লুকোজ তৈরি হতে পারে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। তাহলে এক্সাম্পল, কয়েকটা অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল কি, লাইসিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, আর্জিনিন। তাহলে অ্যামাইনো অ্যাসিড কিভাবে জোড়ে, অ্যামাইনো অ্যাসিড কিন্তু পেপটাইড বন্ধনীর মাধ্যমে, ধরো আমি একটা অ্যামাইনো অ্যাসিড দেখাচ্ছি, এখানে আর, এটা CH, এখানে কি রয়েছে, NH2 গ্রুপ রয়েছে, আর এখানে কি রয়েছে, COOH। এই COOHটাকে আমি এইভাবেও লিখতে পারি, কারণ একটা ও দুটো বন্ড দ্বারা যুক্ত থাকে, একটা OH এভাবে যুক্ত থাকে, COOH। এর সাথে ধরো আমি আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে জুড়ছি, আরেকটা অ্যামাইনো অ্যাসিড কোথায়, ধরো আর গ্রুপ রয়েছে, আর এর সাথে কি ছিল, আর এর সাথে C ছিল, আচ্ছা সি এর সাথে ওদিকে COOH ছিল, আর এদিকে, আচ্ছা আরটাকে যদি আমি এই হাতে লিখি, একই ব্যাপার, সি এর এই হাতে লিখি আর ওই হাতে লিখি, NH2টাকে আমি N এর দুটো হাতে দুটো H কে লিখলাম, দেখো এভাবে লিখলাম, দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, সেম জিনিসই লিখেছি। কার্বনের 4টে হাতে, একটা হাতে অ্যামাইনো অ্যাসিড ছিল, একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে আর একটা হাতে COOH, 4টে গ্রুপ। এখানেও কার্বনের একটা হাতে NH2 লিখেছি, একটা হাতে R লিখেছি, একটা হাতে H লিখেছি, একটা হাতে COOH লিখেছি। তো দুটো অ্যামাইনো অ্যাসিড এভাবে পাশাপাশি আসবে, পাশাপাশি আসার পর এই যে কার্বক্সিলিক অ্যাসিডের OH আর এদিকের যে H, এটা কি হয়ে গেল, দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, H2O, জল হিসাবে কি হয়ে যাবে, জল হিসাবে বেরিয়ে যাবে। আর যেই বেরিয়ে যাবে, এইখানে কার্বনের একটা বন্ড রয়েছে, নাইট্রোজেনের একটা বন্ড রয়েছে, এখানে বন্ড তৈরি হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে গ্রুপটা, আর CNH CON, মানে সি এর সাথে এনটা যুক্ত হয়ে যাবে, সি এর সাথে ও রয়েছে, এন এর সাথে এইচ রয়েছে, দুটো অ্যামাইনো অ্যাসিড জুড়ে গেল। তাহলে এইভাবে পরপর একাধিক অ্যামাইনো অ্যাসিড জুড়ে যে শৃঙ্খলটা বা চেনটা তৈরি করবে সেটাকে বলা হয় পেপটাইড। আর এই পেপটাইডগুলো নিজেদের মধ্যে পেঁচিয়ে একটা সংগঠন তৈরি করবে যেটাকে আমরা বলি প্রোটিন। তাহলে বোঝা গেল অ্যামাইনো অ্যাসিড কিভাবে প্রোটিন তৈরি করে। আচ্ছা চলো নেক্সট কি রয়েছে, ফ্যাটি অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ফ্যাটি অ্যাসিড, জৈব অ্যাসিড এটা, কিন্তু এটা জলে দ্রবীভূত হয় না। তুমি ফ্যাটের একটা এক্সাম্পল যদি আমি বলি, তেল, ফ্যাট, ঘি, এটা হচ্ছে ফ্যাট, বাটার বা মাখন, তুমি এগুলোকে যদি জলের মধ্যে ফেলো কখনো মিশবে না, এটা কি বাজে একটা মিশ্রণ তৈরি হবে, এখানে কিন্তু কখনোই দুটো মিশবে না। তাহলে ফ্যাট কখনো জলের মধ্যে কিন্তু দ্রবীভূত হয় না, ঠিক আছে। আচ্ছা তাহলে এই ফ্যাটকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কি কি, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। দেখো ফ্যাটি অ্যাসিড অ্যাকচুয়ালি কি নিয়ে তৈরি হয়, ফ্যাটি অ্যাসিডের মধ্যেও থাকে কার্বন, হাইড্রোজেন,
অক্সিজেন, এই 3টে মলিকিউল প্রেজেন্ট থাকে। এবার এদের সংখ্যাটা ভ্যারি করছে কি ধরনের ফ্যাট হবে সেটা ভ্যারি করছে। তাহলে এর মধ্যে কি থাকে, একাধিক যৌগ, ধরো পরপর পরপর একাধিক এরকম CH3 CH2 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 এরকম পরপর ধরো অনেকগুলো যুক্ত এরকম ধরো রয়েছে। এটা একটা অ্যাসিড হতে পারে। অ্যাসিড মানে বলেছি ওই যে COOH লাস্টে থাকবে, আর মাঝখানে সব হাইড্রোকার্বন গ্রুপ পরপর পরপর রয়েছে। তাহলে এর মধ্যে সব এক বন্ধনী। কোথাও থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায়, কোথাও থেকে যদি এই যে CH করে দিই আমি CH2 এর জায়গায়, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা একটা দ্বিবন্ধনী হয়ে যাবে, এটা একটা দ্বিবন্ধনী। কার্বনের 4টে হাত আমাকে মেনটেন করতে হবে, চারপাশে 4টে হাত থাকে। তো এখানে দেখো এই কার্বনটার যদি 4টে হাত বলি, দুটো হাতে এই যে দুটো হাইড্রোজেন রয়েছে, এই হাতে একটা এই হাতে একটা, তাহলে হয়ে গেল 4টে হাত। কিন্তু এখানে যদি হাইড্রোজেন একটা কমিয়ে দিই, তাহলে এখানে কি হয়ে যাবে, হাত সংখ্যা বাড়াতে হবে, এপাশে দুটো এপাশে দুটো হাত, 4টে হাত। ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে দুটো দেওয়া যাবে না, সরি, CH2 আছে এখানে। আচ্ছা, এটা C, এটা সিঙ্গেল বন্ড হবে, এখানে দুটো হাইড্রোজেন কম হবে। দুটোতে হাইড্রোজেন কম হবে, CH ডাবল বন্ড CH। তাহলে এর একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে হাইড্রোজেন, দুটো তিনটে চারটে, এরও একটা হাতে হাইড্রোজেন, দুটো তিনটে চারটে। বোঝা গেল এভাবে। তো এইরকম ফ্যাট এরকম ধরনের গঠন নিয়ে তৈরি হয়। তো ফ্যাটের মধ্যে সবকটা এক বন্ধনী থাকতে পারে, কয়েকটা দ্বিবন্ধনী থাকতে পারে, কয়েকটা ত্রিবন্ধনীও থাকতে পারে। ত্রিবন্ধনী মানে ধরো এখানে আরেকটা H থাকবে না, তাহলে এই Hটাকেও যদি আমরা তুলে দিই, শুধু কার্বন আর এখানে কার্বন, তাহলে এটা কি হয়ে যাবে, ত্রিবন্ধনী হয়ে যাবে। শুধু কার্বন কার্বন থাকলে, হাইড্রোজেনগুলো যদি বাদই দিয়ে দিই, তাহলে কি কটা বন্ড হয়ে যাচ্ছে, ট্রিপল বন্ড। আর এই পাশে আরেকটা দিয়ে টোটাল 4টে কার্বনের হাত মেনটেন হলো, এরও এপাশে একটা বন্ড, এপাশে 3টে, 4টে মেনটেন হলো। তাহলে হাইড্রোজেন যদি বেরিয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, দ্বিবন্ধন ত্রিবন্ধন সৃষ্টি হয়। তো এখানে এই দুটো ফ্যাটকে ভাগ করেছে এই বন্ধনীর ওপর বেস করে। এখানে কটা বন্ধনী রয়েছে, দ্বিযোজী বা ত্রিযোজী বন্ধনী অনুপস্থিত, মানে সম্পৃক্ত ফ্যাটের মধ্যে সব কটা এক বন্ধনী প্রেজেন্ট থাকবে। আর যত এক বন্ধনী প্রেজেন্ট থাকবে তারা খুব কাছাকাছি অবস্থান করে। ঠিক আছে, খুব কাছাকাছি অবস্থান করে। এক বন্ধনী হচ্ছে সবথেকে টাইট বন্ড। ঠিক আছে, সবাই কম্প্যাক্ট কাছাকাছি অবস্থান করে রয়েছে। আর কাছাকাছি অবস্থান করে থাকলে তাদেরকে সহজে ভাঙা যায় না। যেমন ধরো ঘি হচ্ছে এর এক্সাম্পল, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর এই কাছাকাছি ক্লোজলি যদি জুড়ে থাকে, তাহলে তাদেরকে আমার খুব বেশি তাপ দিতে হবে, তবে সেটা গলে যাবে। বেশি তাপ দিতে হবে, তার মানে তার গলনাঙ্ক বেশি হয়, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। আর ঘরের উষ্ণতায় মানে নর্মাল টেম্পারেচারে সেটা কঠিন হয়। ঘিকে তুমি লিকুইড অবস্থায় দেখেছো না, ঘি কিন্তু নর্মাল টেম্পারেচারে জমে থাকে। ঘিকে যদি আমরা কড়াইতে দিই, তখন কি হবে, সেটা তাপ পেয়ে তেলের মতন পাতলা হয়ে যায়। তাহলে ঘিয়ের মধ্যে থাকা যে মলিকিউলগুলো, সেগুলো কিন্তু সম্পৃক্ত ফ্যাট, কারণ তার মধ্যে সবকটা সিঙ্গেল বন্ড প্রেজেন্ট। এবার যদি কোথাও দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী যুক্ত থাকে, দ্বিবন্ধনী আর ত্রিবন্ধনী হচ্ছে খুব আলগা বা লুজলি অ্যারেঞ্জ থাকে, মানে এরা সহজেই ভেঙে যেতে পারে, একটুতেই ভেঙে যায়। তো এরকম যদি অ্যারেঞ্জ থাকে, তাহলে সেটা লিকুইড ফর্মে থাকবে। যেমন তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটের এক্সাম্পল। তেল দেখো, নর্মালি আমরা রুম টেম্পারেচারে তেল লিকুইড অবস্থায় থাকে, তেলের মলিকিউলগুলো খুব লুজ, তাহলে তেল কিন্তু কম গলনাঙ্ক বিশিষ্ট, অল্পই গলে যায়, তাই না? আচ্ছা, তাহলে এটা গেল অসম্পৃক্ত ফ্যাট। তো এদের কাজ কি, কোষ পর্দা গঠন করে। ফ্যাট কি কাজ করে, আমাদের কোষের যে পর্দা, সেই পর্দা গঠন করে, প্রোস্টাগ্ল্যান্ডিন গঠন করে, মানে একটা ধরনের হরমোন, কোলেস্টেরল, রক্তে কোলেস্টেরল কমাই, এগুলো কাজ করে। তো এখানে কয়েকটা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যেগুলো আমাদের বডির জন্য প্রয়োজন, সেই এক্সাম্পলগুলো দেওয়া আছে, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, এক্সাম্পলগুলো পড়ে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট কি আছে, নিউক্লিওটাইড। খুব 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 গুরুত্বপূর্ণ। নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক। নিউক্লিক অ্যাসিড কি, ডিএনএ আর আরএনএ। আমাদের মধ্যে ডিএনএ আরএনএ প্রেজেন্ট রয়েছে, কোষের মধ্যে কোষের নিউক্লিয়াসে প্রেজেন্ট রয়েছে ডিএনএ। ডিএনএ মানে আমাদের জিনগত একক, তাই না? মানে জিন ধারণ করে আমাদের যত ক্যারেক্টার, যত বৈশিষ্ট্য, সব কোথায় রয়েছে, ডিএনএর মধ্যে রয়েছে। মানে আমার হাইট এতটা হয়েছে, সেটা কে মেনটেন করছে, ডিএনএ মেনটেন করছে। আমার স্কিন কালার, আমার কথা বলার ধরন, আমার আচরণ, দেহের গঠন, চোখের গঠন, সমস্ত কিছু তুমি যা, সমস্তটাই তোমার ডিএনএ মেনটেন করছে, মানে তোমার জিন মেনটেন করছে। আর সেই জিন তৈরি করতে কি লাগে, তৈরি করতে লাগবে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি কি নিয়ে তৈরি হয়, একটা 5 কার্বন যুক্ত শর্করা, একটা নাইট্রোজেন বেস লাগবে, আর লাগবে ফসফেট।
তাহলে একটা 5 কার্বনযুক্ত শর্করাকে যদি আমি দেখাই, এটা ধরো একটা 5 কার্বনযুক্ত শর্করা, এখানে রয়েছে একটা কার্বন, এখানে দুটো, এখানে তিনটে, এখানে চারটে, এখানে 5টা। এটা একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা। এই শর্করার সাথে যুক্ত রয়েছে একটা নাইট্রোজেন বেস, ঠিক আছে, নাইট্রোজেন বেস, আর এখানে একটা যুক্ত রয়েছে ফসফেট গ্রুপ। এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এটা কিসের স্ট্রাকচার? একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচার। আর এই নিউক্লিওটাইড থেকে যদি আমরা ফসফেটটাকে মুছে দিই, তাহলে কি হয়ে যাবে? শুধু সুগার আর নাইট্রোজেন বেসকে একত্রে আমরা কি বলবো? নিউক্লিওসাইড বলবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এবার আমরা বৃহৎ জৈব অণুসমূহ দেখি। বৃহৎ জৈব অণুসমূহ মানে এই যে এতক্ষণ আমরা যে সরলগুলো বললাম, এবার এগুলো পড়তে আমাদের টাইম লাগবে না। সরল যেগুলো পড়লাম সেগুলোই পরপর পরপর জুড়বে। মানে সরল শর্করা গ্লুকোজ পড়েছি, তো পরপর ধরো 10টা গ্লুকোজকে জুড়ে দিলে হয়ে গেল কি? একটা জটিল শর্করা। তো যখন অনেকগুলো সরল শর্করা পরপর জোড়ে সেটাকে বলা হয় পলিস্যাকারাইড। তো দুটো যদি জোড়ে তাহলে দ্বিশর্করা বলবো, মানে ধরো দুটো গ্লুকোজ পরপর জুড়লো তাহলে দ্বিশর্করা। বা দুটোর বেশি 8টা পর্যন্ত যদি জোড়ে সেটাকে বলবো অলিগোস্যাকারাইড। আর যদি 8-এর বেশি হয়ে যায়, ধরো 15-20টা গ্লুকোজ বা সুক্রোজ বা ফ্রুক্টোজ এগুলো জুড়ে দিয়েছো, তাহলে সেটাকে বলবো পলিস্যাকারাইড। তো এই তিনটেরই একটা করে এক্সাম্পল রয়েছে। দ্বিশর্করার একটা এক্সাম্পল হচ্ছে ল্যাকটোজ। বাচ্চাদের দেখবে ল্যাকটোজেন খাওয়াই, তো ওই ল্যাকটোজ ওটাও খুব মানে কিছুটা জটিল, খুব জটিল না যে বাচ্চারা হজম করতে পারবে না। কিছুটা সরল শর্করা যুক্ত হয়ে, মানে দুটো করে সরল শর্করা যুক্ত হয়ে দ্বিশর্করা গঠন করে। অলিগোস্যাকারাইডের একটা এক্সাম্পল হয়ে যাচ্ছে র্যাফিনোজ, পলিস্যাকারাইডের এক্সাম্পল হয়ে যাচ্ছে স্টার্চ। তাহলে এগুলো কি কাজ করে? সঞ্চয়ী খাদ্য, আমাদের বডির যে মেইন খাদ্য হিসেবে কাজ করে কে? জটিল শর্করা। আমরা দেখবে শর্করা জাতীয় খাদ্যই বেশি খাই, ভাতটাই আমরা বেশি খাই। ভাত হচ্ছে ভাত, আলু, আলু হচ্ছে আলুর মধ্যে স্টার্চ থাকে, ভাতের ফ্যানে স্টার্চ থাকে, এগুলো সব জটিল শর্করা। এগুলো আমাদের দেহ গঠনে, আমাদের শক্তি যোগাতে সাহায্য করে। নেক্সট কি রয়েছে? প্রোটিন। ওই যে বললাম, দেখিয়ে দিয়েছি অসংখ্য অ্যামাইনো অ্যাসিড কিভাবে জোড়ে। অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরপর পরপর জুড়ে, ধরো এই একটা অ্যামাইনো অ্যাসিড, এর সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড জুড়লো, এর সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড জুড়লো, এইভাবে পরপর একাধিক অ্যামাইনো অ্যাসিড জুড়ে কি তৈরি করছে? পলিপেপটাইড। পলিপেপটাইড। আর এই পলিপেপটাইড নিজেদের মধ্যে পেঁচিয়ে কি তৈরি করছে? প্রোটিন তৈরি করছে। প্রোটিন আমাদের কোষের প্রধান উপাদান, দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি, কোষ পর্দা, উৎসেচক, হরমোন এগুলো তৈরি করতে সাহায্য করে। নেক্সট কি আছে? নেক্সট আছে ফ্যাট বা স্নেহ পদার্থ। একাধিক ফ্যাটি অ্যাসিড, ওই যে আমরা ফ্যাটি অ্যাসিড পড়লাম, একাধিক ফ্যাটি অ্যাসিড পরপর পরপর যুক্ত হয়ে কি তৈরি করবে? ফ্যাট তৈরি করবে। এটাও কোষের প্রধান উপাদান, এই যে কোষ পর্দা গঠনে সাহায্য করে। আর 1 গ্রাম ফ্যাট জারণে আমাদের কতটা শক্তি উৎপন্ন হয়? 9.3 ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। আর কি রয়েছে? নিউক্লিক অ্যাসিড। ডিএনএ, এই দেখো একটা ডিএনএ এর গঠন এখানে দেখানো হয়েছে। তো এই ডিএনএ এর গঠন আমরা পড়বো পরে। তো ডিএনএ আরএনএ আমাদের মধ্যে দু প্রকার নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়। তো এই নিউক্লিক অ্যাসিডগুলো কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে বংশগতির ধারক বাহক। ওই যে বললাম, আমাদের মাথা থেকে পা পর্যন্ত যত বৈশিষ্ট্য রয়েছে, যে তোমার স্কিনটা কেন এরকম হলো, স্কিন কালার এরকম কেন হলো, তোমার চোখের গঠন এরকম কেন হলো, তোমার ঠোঁটটা এরকম কেন, তোমার চুলের স্ট্রাকচার কার্লি হবে না ওয়েভি হবে বা স্ট্রেট হবে, তোমার নখ কেমন হবে, পায়ের নখ, স্কিনের রোমের সংখ্যা কত হবে, বেশি হবে না কম হবে, এই সমস্ত কিছু এভরিথিং, এমনকি তোমার ক্যারেক্টার কেমন হবে, সমস্ত কিছু মেনটেন করছে আমাদের জিন। বোঝা গেল? তাই জন্য এটাকে বলা হয় বংশগতির ধারক বাহক। তো পিতামাতার থেকে এই বৈশিষ্ট্যগুলো কি হয়? সন্তানের দেহে কিন্তু সঞ্চারিত হয়। বাবা মার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোই মিক্স হয়ে কিন্তু আমাদের মধ্যে আসে। জিন বহন করছে, একাধিক নিউক্লিওটাইড যোগে তৈরি হয়। ওই যে আমরা নিউক্লিওটাইড পড়লাম, সেগুলোই জুড়ে জুড়ে কি তৈরি করছে? নিউক্লিক অ্যাসিড তৈরি করছে। তাহলে ডিএনএ কি করছে? আমাদের জিন বহন করে। আর আরএনএ আমাদের যত প্রোটিন তৈরি করতে হয় বডিতে, সেই প্রোটিন তৈরি করতে সাহায্য করে। ক্লিয়ার? নেক্সট রয়েছে কি? ভিটামিন। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ভিটামিন, মানে এটাও এক ধরনের বায়োমলিকিউল, যেগুলো কিন্তু আমাদের বডিতে রয়েছে। বেশ কিছু ভিটামিন আমাদের বডিতে প্রেজেন্ট, যেগুলো আমাদের দেহের বিভিন্ন জৈবিক কার্যাবলী কিন্তু মেনটেন করছে। দেখো এখানে প্রত্যেকটা ভিটামিনের নাম, তার কি কি কাজ আর অভাবজনিত লক্ষণ, এগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। আমি একটু তাড়াতাড়ি এখানটা বলে দিই। দেখো, ভিটামিন এ, যার কমন নেম হচ্ছে রেটিনল। চোখের রেটিনা, আমাদের চোখের মধ্যে একটা লেয়ার রয়েছে রেটিনা, যেটা আমাদের দেখতে সাহায্য করে, যার মধ্যে রড কোষ রয়েছে, রাতের আলোতেও আমাদের রাতের অন্ধকারেও দেখতে সাহায্য করে।
তো হাড় ও দাঁতের গঠন, আমাদের হাড় দাঁতের গঠন ঠিক করতে ভিটামিন এ লাগে। ত্বকের স্বাভাবিকতা, আমাদের ত্বকের জৌলস বা উজ্জ্বলতা এগুলো কিন্তু মেনটেন করছে ভিটামিন এ। এটা যদি কমে যায় তাহলে এই যে রাতে আমাদের দেখতে পাবো না, রাতের অন্ধকারে অন্ধত্ব দেখা যাবে, ফ্রিনোডার্ম মানে আমাদের ত্বকের বিভিন্ন রোগ দেখতে পাওয়া যাবে। তারপরে কি রয়েছে ভিটামিন ডি, ভীষণ ইম্পর্টেন্ট, ক্যালসিফেরল। কখন পাওয়া যায় বলো তো? সকালবেলা, ভোরবেলা সূর্যের আলোয় বসে থাকবে, সূর্যের আলোতে, রোদ্দুরে, তাহলে ওই রোদ্দুরে কিন্তু ভিটামিন ডি আমাদের বডিতে অ্যাবজর্ব হয়। তো এই ভিটামিন ডি অস্থি, দাঁত, আমাদের হাড় মজবুত করে, দাঁত মজবুত করে, অন্ত্র থেকে ক্যালসিয়াম ফসফেট শোষণ করে। আমাদের ক্ষুদ্রান্ত যেটা রয়েছে পাকস্থলীর পর, সেই ক্ষুদ্রান্তে ক্যালসিয়াম এবং ফসফেট শোষণ ঘটায়। আর অস্থি ও রক্তে ক্যালসিয়ামের সাম্যতা বজায় রাখে। আমাদের মেইনলি ক্যালসিয়ামকে মেনটেন করে, আমাদের অস্থিতে ক্যালসিয়াম জমা করতে সাহায্য করে যাতে আমাদের স্ট্রং হয় আমাদের অস্থিগুলো। তো এর অভাবে কি হচ্ছে, যদি ভিটামিন ডি ঠিকঠাক না থাকে বাচ্চাদের কি হয়, রিকেট রোগ দেখতে পাওয়া যায়, যেখানে পেশি মানে অস্থির শীর্ণতা দেখতে পাওয়া যায়, অস্টিওমেলেশিয়া দেখতে পাওয়া যায়। আর ভিটামিন ই নেক্সট, এটার নাম হচ্ছে টোকোফেরল। এটার ক্ষেত্রে কি হয়, এটা বন্ধ্যাত্ব প্রতিরোধ করতে সাহায্য করে, মাতৃদুগ্ধের ক্ষরণ বৃদ্ধিতে সাহায্য করে, শিশু বা ভ্রূণ যেটা মাতৃগর্ভে তৈরি হচ্ছে তার বৃদ্ধিতে সাহায্য করছে, ঠিক আছে। আচ্ছা, ভিটামিন ই না হলে কি হবে, দুগ্ধকরণ হ্রাস পাবে, মহিলাদের বন্ধ্যাত্ব দেখতে পাওয়া যাবে। নেক্সট ভিটামিন কি আছে, ভিটামিন কে, যার কমন নাম হচ্ছে ফাইলোকুইনন। এটা কি করে, রক্ততঞ্চন, আমাদের ধরো কোথাও কেটে গেল, সেখান থেকে রক্ত বেরোবে, তো কিছুক্ষণ পরে তো রক্তটা একা একা বন্ধ হয়ে যায়, তো এই রক্ত বন্ধ হয়ে যাওয়া এটাকে বলা হয় রক্ততঞ্চন, ঠিক আছে। এই রক্ততঞ্চনে কে সাহায্য করছে, ভিটামিন কে, খুব গুরুত্বপূর্ণ। তারপরে পিত্ত নিঃসরণ, আমাদের যে লিভার রয়েছে, লিভার থেকে এক ধরনের পিত্তরস নির্গমন হয়, যেটা আমরা যে ফ্যাট জাতীয় খাবার খাচ্ছি না, এই যে তেল ঘি খাচ্ছি, এগুলোকে পাচিত করতে বা ডাইজেস্ট করতে সাহায্য করে। তো এই পিত্ত নিঃসরণ করতে ভিটামিন কে কিন্তু সাহায্য করছে। মানে ভিটামিন কে থাকবে না মানে পিত্ত লবণ থাকবে না, পিত্ত লবণ না থাকলে আমরা যে ফ্যাটগুলো খাচ্ছি সেগুলো হজম হবে না, মানে বুঝতে পারছো, আর মানে ইনডাইরেক্টলি ডাইজেশনেও হেল্প করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এর অভাবে কি হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণ হয়, মানে ওই যে রক্ত তঞ্চিত হবে না, রক্ত অনর্বল বেরিয়ে যাবে। নেক্সট রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। কমপ্লেক্স কেন বলা হচ্ছে, কারণ এটা 12টা ভিটামিন নিয়ে একসাথে তৈরি হয়েছে, যার মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন বি রয়েছে, B1, B2, B3, B4 এরকম 12টা রয়েছে, যার মধ্যে 4টের নাম আমরা মনে রাখবো, মানে 4টের অভাবজনিত লক্ষণটা মনে রাখবো। এটা ন্যাচারালি কি করে, ভিটামিন বি আমাদের ন্যাচারাল গ্রোথ বা সামগ্রিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে। রক্তকণিকা, আমাদের মধ্যে যে আরবিসি, ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা রয়েছে, সেগুলো তৈরি করতে সাহায্য করছে। আমাদের স্কিনের যে কোমলতা বা নমনীয়তা সেটা মেনটেন করতে সাহায্য করে। আর এর অভাবে কি রোগ হয়, ভিটামিন বি এর অভাবে, B1 এর অভাবে বেরি, B3 এর অভাবে চর্মরোগ, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হয়। ভিটামিন B5 এর অভাবে পেলেগ্রা, আর B12 এর অভাবে পার্নিশিয়াস অ্যানিমিয়া, এই রোগগুলো হয়। তো এই ভিটামিনের অভাবে, কোন ভিটামিনের অভাবে কি রোগ হচ্ছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট ভিটামিন সি। ভিটামিন সি আমরা বেশিরভাগ কোথায় পাই, লেবু, টক জাতীয় জিনিসে পাই, ঠিক আছে। এর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এটা দাঁত আর মাড়িকে সুস্থ রাখে, আমাদের রক্তকে পরিষ্কার করতে মানে আরবিসি, অনুচক্রিকা এগুলো গঠন করতে সাহায্য করে, আমাদের ইমিউনিটি বাড়ায়, যে কোনো রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। তাহলে এটার অভাবে কি হবে, আমাদের মাড়িতে রক্তক্ষরণ, যেটাকে স্কারভি ডিজিজ বলা হয়, তাছাড়া রক্তাল্পতা, রক্তের পরিমাণ কমে যাবে, ইমিউনিটি হ্রাস পাবে। দেখবে করোনার সময় যখন করোনা হয়েছিল তখন সবাই বলতো ভিটামিন সি খেতে, বেশি পরিমাণে লেবু খেতে, যাতে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ে, তাই না। নেক্সট রয়েছে ভিটামিন গেল, লাস্ট রয়েছে খনিজ পদার্থ। খনিজ পদার্থ কি, যেগুলো আমরা মাটির তলা থেকে ন্যাচারালি পাই। তাহলে খনিজ পদার্থ আমাদের বডিতে, হ্যাঁ আমাদের বডিতেও কিন্তু বেশ কিছু খনিজ পদার্থ পাওয়া যায়। তো এটা বেসিক কিসের বেসিসে ভাগ করা হয়েছে, দুটো ভাগে, একটা বলছে অতিমাত্রিক মৌল আর একটা বলছে স্বল্পমাত্রিক মৌল। অতিমাত্রিক মৌল কোনগুলো, বলছে আমাদের জীবদেহে বৃদ্ধির জন্য আর পুষ্টির জন্য যেগুলো বেশি পরিমাণ প্রয়োজন হয় যে খনিজ পদার্থ, তাদেরকে বলা হচ্ছে অতিমাত্রিক মৌল। আর যে মৌলগুলোকে খুব কম মাত্রায় প্রয়োজন হচ্ছে সেগুলোকে বলছি স্বল্পমাত্রিক মৌল। এখানে এক্সাম্পল রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো বেশি পরিমাণ দরকার আমাদের। আর লোহা, তামা, দস্তা, বোরন, জিঙ্ক এগুলো হচ্ছে আমাদের বডিতে কম পরিমাণে দরকার। তাহলে এটা গেল। আর এই যে লাস্ট চার্টটা তোমাদের রয়েছে, এই চার্টে এখানে তোমরা একটু দেখে নেবে যে কোন মৌলের অভাবে কি কি হয় আমাদের বডিতে।
যেমন সোডিয়াম আমাদের হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে, স্নায়ু উদ্দীপনা পরিবহন করতে সাহায্য করে। আর এই মৌলের অভাবে কি স্নায়ু দুর্বল্য ও রক্তাল্পতা দেখতে পাওয়া যায়। তারপরে পটাশিয়ামের অভাবে, এখানে মেনলি ক্যালসিয়ামেরটা দেখবে, ক্যালসিয়ামের অভাবে কি হয় অস্টিওম্যালেশিয়া রোগ হয়। তারপরে আর কি দেখবে, লোহা, লোহা বা আয়রন আমাদের বডিতে কমে গেলে কি হবে, দেখবে অনেকে স্কুলে আয়রন ট্যাবলেট দেওয়া হয়। তো আয়রন ট্যাবলেট কেন দেওয়া হয়, কারণ মেয়েদের অনেক ক্ষেত্রে অনেক রকম সমস্যা দেখতে পাওয়া যায়। মেয়েদের ক্ষেত্রে যে রজচক্রের জন্য প্রচুর পরিমাণে রক্ত দেহের বাইরে নির্গত হয়ে যায়, তো সেক্ষেত্রে কি হয় মেয়েদের অ্যানিমিয়া হওয়ার চান্সেসটা বেশি হয়। তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন দেখবে আয়রন ট্যাবলেট মেয়েদেরকে দেওয়া হয়। তো লোহার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে রক্ত তৈরি করতে গেলে। তারপরে আর কি রয়েছে এখানে ইম্পর্টেন্ট, আয়োডিন, আয়োডিনের অভাবে কী রোগ হয় গলগণ্ড রোগ হয়। এটাও খুব ইম্পর্টেন্ট, আমাদের থাইরক্সিন হরমোন, সেই থাইরক্সিন হরমোন গঠনে কিন্তু সাহায্য করে এই আয়োডিন। আর ওই থাইরক্সিন হরমোন ঠিকঠাক যদি ক্ষরিত না হয় বা আয়োডিন যদি আমাদের ঠিকঠাক না থাকে, তাহলে এই জায়গায় থাকে আমাদের থাইরয়েড, সেটা ফুলে যাবে, সেই গ্ল্যান্ডটা ফুলে গিয়ে কি হবে আমাদের গলগণ্ড রোগ হবে, যেটা গলার প্রচণ্ড বৃদ্ধি পরিলক্ষিত হয়। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। আর ফ্লুরিন, ফ্লুরিনের অভাবে কি হচ্ছে দন্তক্ষয়। তো এই রোগগুলো একটু পড়ে রাখবে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের জৈব অণু ও তার বৈশিষ্ট্য। তো এই প্রত্যেকটা জৈব অণু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ দিয়ে পড়বে। আর এই চ্যাপ্টারের প্রত্যেকটা ইনফরমেশন ভালোভাবে মুখস্থ করবে। এখানে যেটুকু নোট করে দেওয়া আছে দ্যাটস এনাফ ফর ইয়োর প্রিপারেশন। তো এইটুকু খুব ভালো করে পড়বে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, লাইক করবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, কারণ এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার প্রপার রুটিন ওয়াইজ প্রতি সপ্তাহে আসছে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে।